ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এই যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে পড়েছেন? নাকি আমরা ধীরে ধীরে এই যুদ্ধের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছি? যে যুদ্ধকে আমেরিকা এবং ইসরায়েল শুরুতে সহজ জয়ের গল্প হিসেবে সারা বিশ্বকে দেখাতে চেয়েছিল, সেটি আজ টেনে নিয়ে গেছে দ্বিতীয় মাসে। এবং এই সময় শুধুমাত্র ইরান আঘাত সহ্য করেনি, বরং পাল্টা জবাব দিয়ে পরিস্থিতিকে আরও ক্রিটিক্যাল এবং জটিল করে তুলেছে। আর আজ পুরো মধ্যপ্রাচ্য যেন আগুনের মাঠ, চারদিকে কাঁপছে মিসাইল আর ড্রোনের হামলায়। সামরিক ঘাঁটি, শিল্প কলকারখানা, এমনকি বিদ্যুৎ কেন্দ্র সহ কিছুই এই ধ্বংসযজ্ঞের বাহিরে নয়। আর এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ শুধুমাত্র একটাই প্রশ্ন তুলছে: এই যুদ্ধের শেষ কোথায়? কারণ হরমুজ প্রণালী কিন্তু এখনো বন্ধ, আর গ্যাসের দাম, কাঁচামাল এবং তেল, এগুলো খুবই সংকট, যার ফলে দিন বাই দিন এগুলোর দাম বেড়ে চলছে। আর সবশেষে ঘুরে ফিরে প্রশ্নটা একই জায়গায় আসে: ট্রাম্প কি পিছু হাঁটবেন, নাকি সামনে আরও বড় রক্তপাত এবং সংঘর্ষের অপেক্ষা করছে? আর কিছু কিছু বিশেষজ্ঞ মনে করছেন আমেরিকা খুব শীঘ্রই ইরান যুদ্ধ থেকে গুটিয়ে নেবে। আর হরমুজ প্রণালী খুলুক বা না খুলুক, সেখানে আটকে থাকা জাহাজ আর এখন আমেরিকার দায়িত্বে নয়, কারণ এগুলো এখন তাদের নিজেদের ব্যক্তিগত সমস্যা। কিন্তু প্রশ্ন আছে, এটা কি সত্যি বাস্তব পরিকল্পনা, নাকি এটি একটি রাজনৈতিক চাল? আর বিশ্লেষকদের বড় একটা অংশ মনে করছে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে শান্ত দেখানোর চেষ্টা করছেন, আর তার এই বক্তব্য হয়তোবা স্টক মার্কেট স্থিতিশীল রাখার মাত্র একটা কৌশল। আর এমনও আশঙ্কা আছে গুড ফ্রাইডে ছুটিতে, যখন লোকাল মার্কেট সহ সকল মার্কেট বন্ধ থাকবে, তখন ইরানে বড়সড় একটা আক্রমণ হতে পারে। আর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এই যুদ্ধে শুধুমাত্র ইউএ জড়িত নয়, বরং মধ্যপ্রাচ্যের ইউএ সহ আরও অনেকগুলো দেশ জড়িত হতে পারে, যা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। আর সবচাইতে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই। আর তার প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই অস্পষ্ট, আর সেটাই বিশ্বজুড়ে অনিশ্চয়তা বাড়িয়ে দেয়। আর গত এক বছরে একের পর এক বৈশ্বিক সংকট তৈরি করে ইতিমধ্যে বিশ্বকে চাপে ফেলে দিয়েছেন। তবে ইরানকে ঘিরে এই সংঘাত অনেক বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনে সবচাইতে ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত। কারণ এই যুদ্ধ এখন আর শুধুমাত্র দুই একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি অঞ্চল থেকে অঞ্চল সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যেখানে পুরো বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যৎ একসাথে ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। আর লেগেছে কিন্তু আমেরিকার গায়ে, কারণ ইসরায়েল ততটা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং যুদ্ধের মাঠে একের পর এক দুর্বলতা এসে পড়ায় সারা বিশ্বে আমেরিকা এখন হাসির পাত্র। এবং সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। আর সবচাইতে বড় ধাক্কা কিন্তু এসেছে কূটনৈতিক দিক থেকে। আর ট্রাম্পের কঠোর ভাষা এবং মিত্রদের উপরে বারবার চাপ সৃষ্টি করার ফল দিচ্ছে উল্টো। যেসব দেশ নিঃস্বার্থভাবে ট্রাম্পের সাথে দাঁড়াতো, তারাই আজ ট্রাম্পের সাথে পল্টি নিচ্ছে এবং তারাই আজ দূরত্ব বজায় রাখতে শুরু করেছে। আর পরিস্থিতি ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে গেছে, আন্তর্জাতিক পর্যায়ে দিন দিন আমেরিকা একা হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিনের মিত্র নেটোর দেশগুলোর মধ্যেও অনীহা স্পষ্ট। তারাও আর আগের মতো ঝুঁকি নিতে রাজি নয়। এবং অপরদিকে বছরের পর বছর নিষেধাজ্ঞা ও চাপ সহ্য করা ইরান এখন কিন্তু আর আগের মতো একঘরে নয়, বরং এই সংঘাত ইরানকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী ও নতুন একটি অবস্থান করার সুযোগ করে দিয়েছে। আর সব মিলিয়ে বিশ্ব রাজনীতির চিত্র দ্রুত বদলে যাচ্ছে, যেখানে একসময় প্রভাবশালী শক্তিধর রাষ্ট্রটিও নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে, আর অন্যরা সেই ফাঁকা জায়গা দখল করার খুব আপ্রাণ চেষ্টা করতেছে। আর আজ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আমেরিকার ঘনিষ্ঠ মিত্ররাও ধীরে ধীরে সরে যাচ্ছে। আর ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের আকাশসীমা আর আমেরিকার রিসাপ্লাই, এবং ইতালিও এই যুদ্ধে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে অসম্মতি দিয়েছে। আর জার্মানি তো আগে বলে দিয়েছে এই যুদ্ধ আমাদের নয়, এবং স্পেন তো প্রকাশ্যে এই সংঘাতের বিরোধিতা করে এবং বিশ্বমঞ্চে আমেরিকার কঠোর সমালোচনা করেছে। কিন্তু মনে রাখার বিষয়, এই দেশগুলো লাস্ট কয়েক দশকে
আমেরিকার সাথে প্রতিটি যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে গেছে। কিন্তু আজ এই দেশগুলো সম্পর্কের মধ্যে নড়বড়ে হয়ে গিয়েছে। আর এটার একটাই মেন রিজন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দেশগুলোকে অকৃতজ্ঞ বলে বারবার আক্রমণ করে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যুক্তরাজ্য ও ফ্রান্সকে কটূক্তি করে বার্তা দিয়েছেন, এমনকি পরোক্ষভাবে হুমকিও দিয়েছেন। এরূপ একটা হুমকি দিয়েছেন, যদি আগামীতে তোমাদের তেল লাগে তাহলে নিজেরা নিজেরটা ব্যবস্থা করে নিও। আর বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণাত্মক মনোভাব শুধুমাত্র সম্পর্ক নষ্ট করছে না, বরং নেটোর মতো জোটের ভবিষ্যৎকে নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে পরিষ্কার বোঝা যায় এই যুদ্ধ শুধুমাত্র আর আঞ্চলিক যুদ্ধ নয়, এটি বৈশ্বিক রাজনীতির একটি অস্থিতিশীল অবস্থা। আর এই সংঘাত শুধুমাত্র ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বে ধাক্কা অনুভব করছে। আর প্রতিটি দেশ এখন নিজের স্বার্থ রক্ষা নিয়ে ব্যস্ত। আর তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন কৌশল প্রতিনিয়ত অবলম্বন করছে। এরই মধ্যে ইরান তাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এখনও লড়াইয়ে অটুট এবং তাদের শক্ত মনোভাব এখনও রয়েছে। এবং অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলকে সরাসরি সঙ্গ দিতে যেখানে কেউ এগিয়ে আসছে না, সেখানেই ইরানের সাথে আছে রাশিয়া, চীনের মতো পরাশক্তিধর রাষ্ট্র, যা পরোক্ষ উপস্থিতিতে পরিস্থিতিকে আরও ভয়ানক ও শক্তিশালী করে তুলেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান কিন্তু বুঝে গিয়েছে এই যুদ্ধ শুধুমাত্র শক্তিতে নয়, অর্থনীতিতেও ধাক্কা দিতে পারে। আর তারা ইঙ্গিত দিচ্ছে প্রয়োজনে আমেরিকার স্বার্থ বিশ্বাস করে কর্পোরেট অবস্থাকে টার্গেট করা হতে পারে। আর সব মিলিয়ে ট্রাম্পের এই যুদ্ধের জন্য ধীরে ধীরে নিজের জন্যই ফাঁদ হয়ে যাচ্ছে, যেখানে একদিকে আন্তর্জাতিক একাকিত্ব এবং অন্যদিকে অভ্যন্তরীণ চাপ। আর ডোনাল্ড ট্রাম্প একই সাথে দুই দিক থেকে চাপে পড়ে গিয়েছেন। আর এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কি তাকে পিছু হাঁটতে বাধ্য করে, নাকি তিনি আরও বড় ঝুঁকির দিকে এগিয়ে যাবেন। আর আজ পরিস্থিতি এমন একটি পর্যায়ে চলে গেছে যেখানে আমেরিকার ঘনিষ্ঠ মিত্ররাও আর সরাসরি পাশে দাঁড়াচ্ছে না। এবং ইউরোপের বড় বড় দেশগুলো যেমন স্পেন, ফ্রান্স, ইতালি, তারা তো সরাসরি আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। আর তাদের ভাষ্যমতে আমেরিকা তাদের আকাশসীমা অথবা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর কোনো হামলাও করতে পারবে না। আর জার্মানি তো অনেক আগে দূরে সরে গেছে। আর রয়েছে স্পেন আর ফ্রান্স, তারা তো শুধুমাত্র দূরে সরে যায়নি, বরং আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকাকে তারা সরাসরি বাধা দিতেছে। আর এই পরিস্থিতি দেখাচ্ছে নেটোর মতো কয়েক দশকের মিত্ররাও আজ পাশে দাঁড়াচ্ছে না, তাদের মধ্যে একটি ভাঙন সৃষ্টি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রতিনিয়ত ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যক্তিগত হুমকি ও আক্রমণ দিয়ে যাচ্ছেন। বাট টুইস্ট হলো, এখানে ইউরোপের কোনো দেশ কিন্তু আর ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাচ্ছে না, বরং তারা তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতেই ব্যস্ত। এবং ইউরোপের অনেক দেশ ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তারা কিন্তু তেলের বিজনেস এবং আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নিচ্ছে। অর্থাৎ ইরান কিন্তু কৌশলগতভাবে মার্কিন এবং ইসরায়েলি সৈন্যদেরকে এক ধরনের একাকিত্ব করে ফেলেছে। আর ইরানের এই কৌশল খুবই খুবই নিখুঁতভাবে কাজে দিয়েছে। আর তারা প্রমাণ করছে শুধুমাত্র সামরিক শক্তিতে নয়, অর্থনৈতিক শক্তিতেও একটা দেশকে দুর্বল করে দেওয়া যায়। ফলে আমেরিকা এক মাস ধরে স্থিতিশীল অবস্থায় থাকতে পারলেও পুরো বিশ্ব কিন্তু অস্থিতিশীল হয়ে আছে। আর এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে দুইটি স্পষ্ট রাস্তা রয়েছে। এক, লজিক্যাল অপশন, অর্থাৎ অবশিষ্ট সম্মান বজায় রেখে যুদ্ধের মাঠ থেকে পেরিয়ে আসা। ঘোষণা করার যে লক্ষ্য অর্জন হয়েছে, ইরান তখন অনায়াসে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকবে। আর অপশন দুই, ইনলজিক্যাল অপশন, তার অহংকার এবং চাপের কারণে বুটস অন দ্য গ্রাউন্ড নির্দেশ দেওয়া, ফলে স্টক মার্কেট ও বিশ্ব অর্থনীতি ও যুদ্ধক্ষেত্র আরও রক্তপাত ও ভয়ানক হতে পারে। এবং ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইরান আমেরিকাকে বিলিভ করে না, যার ফলে তারা আমেরিকার সাথে বৈঠকে বসতে প্রস্তুত নয়।
তাই তারা যে কোনো আলোচনাতে পিছন থেকে আঘাত আনতে পারে। আর সংক্ষেপে বলা যাক, এই যুদ্ধ এখন শুধুমাত্র ইরান, আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যে নয়, বরং এটি বিশ্বমঞ্চে, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্যে, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে সেটা অনিশ্চিত, তবে সারা বিশ্বকে ঝুঁকিতে ফেলে দেবে এটা নিশ্চিত।